শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। ১৬ বছরেও জোট খোলেনি পিলখানা হত্যার, দেশি বিদেশি ষড়যন্ত্রেও মেলেনি উত্তর, জড়িতদের বিচারের অপেক্ষা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুলের রিভিউ আবেদনের শুনানি আজ। আওয়ামী লীগ আমলের রায় ছিল প্রহসন, বলছে জামাত। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জীবনাবসান। বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত্যু। তারেক রহমান এবং মির্জা ফখরুলের শোক। ৫ দাবিতে আজও কর্মবিরতিতে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা ব্যাহত হয় দুর্ভোগে রোগীরা। একাডেমিক শাটডাউনে স্থবির শিক্ষা কার্যক্রম। বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে রান্নার কাজটা করতে পারবে। একটু হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। জন্ম মৃত্যু ওয়ারিশান সনদ পেতে ভোগান্তি চরমে। সময় ও অর্থ অপচয়ে ক্ষুব্ধ রংপুরের বাসিন্দারা। সিটি কর্পোরেশন পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় দুরবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সকালে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। এরপর ৩ বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের ৬ সদস্য ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে চেষ্টা করা হচ্ছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ বিষয়ে কাজ করছে। এখন আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিই। এই মুহূর্তে বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, এখন বনানী সামরিক বাহিনী কবরস্থানে যারা শহীদদের নিকটাত্মীয় রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানকার যে কবরগুলো রয়েছেন তা জিয়ারত করছেন। আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করেছি, আজকে ঠিক ৭টার পর থেকে এখানে যারা শহীদ পরিবার রয়েছে তাদের যে পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হন। এরপরই আমরা লক্ষ্য করি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে এখানে সেনা সদস্যদের আমরা আসতে দেখেছি এবং ঠিক ৯টার দিকে এখানে ৩ বাহিনী প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা এসে উপস্থিত হন এবং এখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং প্রথমেই এখানে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এখানে আজকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, তিনি এখানে সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এখানে ৩ বাহিনী প্রধান এবং ৩ বাহিনী প্রধানের পর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এখন কিন্তু এই মুহূর্তে রাওয়ার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে এখন শ্রদ্ধাঞ্জলি নিয়ে তারা বনানী সামরিক বাহিনী কবরস্থানে এসে উপস্থিত হয়েছেন। এই ছিল বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে। এদিকে পিলখানায় দক্ষ সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পিতও নাকি বিদ্রোহ, জট খোলেনি ১৬ বছরেও। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্নে সামনে এলেও মেলেনি তার উত্তর। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, জড়িতদের বিচার এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। আমান নবীর প্রতিবেদন। বিয়ে করার পর আমি বুঝি নেই সংসার কেমন। ১৭ বছর ধরে যে আমার স্বামীর আকাশ, স্বামী দেখে তাকায় আছে, আমার স্বামী কবে বের হয়ে আসবে, আমার 2টা ভাই কবে বের হয়ে আসবে।
25 ফেব্রুয়ারি 2009 সকাল 9:30 পিলখানার দরবার হলে টানা 33 ঘন্টা চলা তাণ্ডবের শুরুর দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তামান্নার মা নার্গিস ফাতেমা, যিনি ছিলেন বিডিআর হাসপাতালের একজন সেবিকা। পরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুবেদার আব্দুল জলিল, দুই ভাই সিপাহী আল আমিন, রাব্বি এবং স্বামী সিপাহী আরাফাত হন কারাবন্দী। সেদিন তামান্নার বিয়ের মাত্র 21তম দিন। তারপর একা একা কেটে গেছে 16টি বছর। নববধূর মেহেদিরাঙ্গা হাতের ভাগ্যরেখা এমনই নির্মম। প্রথমে এই বুকটা এই ডান ছোট্টায় দ্বারা একটা 3টা গুলি খেয়েছে। এই গুলি খাওয়ার পরে আমার আম্মুকে আমরা আজব পাইনি। অপরাধ না করে আমার বাবা জেলে গেছে, জেলে মৃত্যুবরণ করছে। তবুও সর্বশান্ত তামান্নার যেন কোনো অভিযোগ নেই, শুধু ফিরে পেতে চান দুই ভাই আর স্বামী সংসার। খালি আলোর পথে আমি দেখতে চাই, আবার নতুন সংসার করতে চাই। বিনা অপরাধে জেল খাইটা আজকে 17 বছর ধরে কারাগার ভোগ করতেছে। আমার ভাই অসুস্থ, ভাইয়ের চিকিৎসা পাচ্ছি না, আমার হাজবেন্ডও চিকিৎসা পাচ্ছে না। মাসুদের ভেজা চোখে সহোদর সিপাহী মামুনকে ফিরে পাবার অপেক্ষা। মাকে ভাইয়ের কাছে নিতে না পারার আক্ষেপ, ভাইয়ের সংসার না হওয়া, বাবার অসুস্থতা আর গোটা অসহায়ত্বের ক্যানভাস তার জোড়া চোখ। বিস্ফোরক মামলা দিয়ে ওনারে আটকা রাখছিল। 300-এর অধিক আসামি খালাসপ্রাপ্ত ছিল। এর মধ্যে আপনার 178 জন বের হয়েছে। আমার ভাই বের হতে পারে নাই, তখন বাবা স্ট্রোক করছে। 178 জন কোন আইনের প্রক্রিয়ায় বের হয়েছে আর আমার ভাই কোন আইনের প্রক্রিয়ায় ভিতরে রয়েছে, এটা আমরা বোধগম্য না। বিডিআর সদস্যদের আইনজীবী জানান, সম্প্রতি আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন পিলখানায় হত্যা শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা। তবে আগের ধারাবাহিকতায় 13 মার্চ আদালতের নির্ধারিত তারিখে অনেক আসামির জামিন প্রত্যাশা তার। নতুন কারো নাম যদি আসে তাহলে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আগের যে বিচারটা সেটার কি হবে, বা যেটা এখন চলমান আছে সেটা কি হবে। যেহেতু সেম ফুটিংয়ে 178 জন জামিনে মুক্তি পেয়েছে, বাকি আসামিরা যাদের জামিন পেন্ডিং আছে তারাও জামিন পাবেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, শুধু জামিন প্রাপ্তি বা নাকচ নয়, প্রভাবমুক্ত থেকে ন্যায় বিচারের স্বার্থে কাজ করছে বিচার বিভাগ। ন্যায় বিচারের কনসেপ্ট এটা অনেক ব্যাপক একটা বিষয়। কাজেই অল্প কথা বলা যাবে না যে জামিন প্রাপ্তিটাই ন্যায় বিচার অথবা জামিন নামঞ্জুরটাই ন্যায় বিচার। আগের সময়কার তুলনায় এখন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কার্যকরী আছে এই মুহূর্তে। এখানে সরকারের কোনো প্রভাব নেই। হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বামী সহোদরকে বুকে টেনে নেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন তামান্না মাসুদরা। আবার নবী, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ। আজহারুল ইসলামের রিভিউ আবেদনটি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার 19 নম্বরে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেওয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী এবং জামাত ইসলামী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কিছুক্ষণের মধ্যেই এটিএম আজহারুল ইসলামের যে রিভিউ আবেদন সেটির শুনানি শুরু হবে। কার্যতালিকায় 19 নম্বরে ছিল, এরই মধ্যে 17 নম্বর পর্যন্ত শুনানি হয়ে গেছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটিএম আজহারের রিভিউ শুনানিটি শুরু হবে এবং জামাতের আইনজীবীরা প্রত্যাশা করছেন যে আজকে রিভিউ শুনানি শেষ হলে হয়তো আজকেই রায়ের দিয়ে দিবেন বা রায়ের দিন ধার্য করবেন, এমনটি কিন্তু জামাতের আইনজীবীরা প্রত্যাশা করছেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষ এবং চিফ প্রসিকিউটরের তরফ থেকেও কিন্তু যারা শুনানি করবেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে জামায়াতের আমির আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত জামায়াতের আমিরকে আদালতে উপস্থিত আমরা দেখিনি। এর আগেও আমরা যেমনটি কর্মসূচি তারা ঘোষণা করেছিল সেই কর্মসূচিটিও কিন্তু স্থগিত করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরই কিন্তু এই এটিএম আজহারের মুক্তির দাবিতে যে গণজামায়াত কর্মসূচি ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে।
হয়েছে। তো আজকে শুনানিকে ঘিরে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন জামাতের আইনজীবীরা। তারা প্রত্যাশা করছেন যে এটিএম আজহারুল ইসলাম এই রিভিউ আবেদনের মধ্য দিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি পাবেন। তিনি 13 বছর ধরে কারাগারে রয়েছেন। 2014 সালের 30 ডিসেম্বর রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাতের এই নেতা আপিল বিভাগে আপিল করেছিলেন, কিন্তু আপিল বিভাগেও মৃত্যুদণ্ডের রায়টি বহাল থাকে এবং এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধেই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি রিভিউ আবেদন করেছিলেন। তো রিভিউ আবেদনটি দীর্ঘদিন শুনানির জন্য পড়েছিল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত এবং তার আইনজীবী রিভিউ শুনানির উদ্যোগ নেয়। সেই হিসাবে এর আগে 2 দিন আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য এসেছিল, শুনানি হয়নি এবং আজকেই সবশেষ শুনানির জন্য দিন ধার্য করা হয় এবং শুনানি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার আশা করা হচ্ছে। এবং জামাতের আইনজীবীরা যেটি বলছেন যে এই রায়টি ছিল প্রহসনমূলক, শুধুমাত্র জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড দিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সাক্ষ্য প্রমাণের নামে জামায়াত নেতা এটিএম আজহারের সঙ্গে যেটি করা হয়েছে সেটি অবিচার করা হয়েছে এবং 13 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। তো রিভিউ শুনানির মধ্য দিয়ে তিনি খালাস পাবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আর নেই। ভোর 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। 1991 সালে বিএনপি সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে 4 দলীয় জোট সরকারের আমলে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেন তিনি। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন তিনি। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশন সহসভাপতি ছিলেন তিনি। 1981 সালে যোগ দেন বিএনপিতে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আল নোমান মারা গেছেন আজকে ভোর 6টায়। রাজধানী স্কয়ার হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 83 বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজকে ভোরে তিনি নিজ বাসায় ধানমন্ডিতে অসুস্থ হয়ে গেলে তাকে এই স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে ডাক্তাররা প্রাথমিক চেক আপ করে তারা নিশ্চিত হন যে তিনি আসলে মারা গেছেন এবং পরবর্তীতে তাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমেও এই বিষয়টি জানানো হয়। এরপর আমরা নিশ্চিত হই। নোমান সম্পর্কে যদি একটু বলি, উনি আসলে তার বর্ণাঢ্য কেরিয়ার 1991 সাল থেকেই ছাত্র রাজনীতি তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে জড়িয়ে পড়েন। এরপর থেকেই নানা আন্দোলন সংগ্রামে তিনি দেশের জন্য কাজ করে গিয়েছেন এবং 1971 সালের মুক্তিযুদ্ধেও তিনি সম্মুখ সারিতেই ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে পরবর্তীতে তিনি 1981 সালে যখন বিএনপি প্রতিষ্ঠা লাভ করেন জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর বিএনপির হয়ে চট্টগ্রাম 9 আসন থেকে তিনি 4বার নির্বাচন করেছেন। এর মধ্যে 2বার তিনি জয়লাভ করেন এবং সংসদ সদস্য মনোনীত হন এবং এরপরে যেবারই তিনি নির্বাচিত হয়েছেন প্রত্যেকবারই তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রী হিসেবে মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তো এখন পর্যন্ত তার জানাজা এবং দাফনের বিষয়ে পরিবার থেকে আমাদেরকে কিছু জানায়নি। বলা হয়েছে যে দলীয় এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কখন দাফন এবং জানাজা হবে, তবে তার মরদেহ চট্টগ্রাম নেওয়া হতে পারে, এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে স্কয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে চাকরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামাত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3
সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। 18 বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিয়োগ বঞ্চিতরা। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা এই 85টা পরিবার অনেক দিন রাস্তায় ঘুরেছি, আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। অনেক আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, মানে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, সেটা মানে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুব খুশি। এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে। বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আবার পুনঃস্থাপিত হওয়া শুরু হয়েছে। এর জন্য 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। 5 দফা দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। 5 দফা দাবি আদায়ে আজকে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা দেখেছি ধারাবাহিকভাবে গত পরশু দিন থেকে আজকে পর্যন্ত তারা কিন্তু ক্লাস, পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে তারা তাদের শাটডাউন কর্মসূচি পালন করছে। এতে করে বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন, তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা জানি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে কিন্তু 2 জন করে ইন্টার্ন চিকিৎসক থাকেন, যারা ডাক্তারদের পাশাপাশি তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তো তারা যে চিকিৎসা সেবাটি বন্ধ রেখেছে, এতে করে কিন্তু প্রতিটি ওয়ার্ডে যে পরিমাণ রোগী রয়েছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই সেবাটি পাচ্ছে না। অপরদিকে ইন্টার্নদের এই চিকিৎসকরা শুধু চিকিৎসা সেবাই বন্ধ রাখেনি, তারা তাদের নিজেদের যে চলমান ক্লাস, পরীক্ষা তারা সেটিও বন্ধ রেখেছে। আজকে সকাল থেকে তারা আবার রাজশাহী মেডিকেল কলেজ গেটে তারা জড়ো হচ্ছেন এবং দিনব্যাপী তারা সেখানে অবস্থান করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদি তাদের দাবি সমূহের বিষয় বলি, তারা 5 দফা দাবির কথা উত্থাপন করেছেন। প্রধানত তারা যে দাবির কথা বলছেন যে MBBS এবং BDS ডিগ্রি ব্যতীত অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে, এটি একটি তাদের প্রধান দাবি। এবং এর পাশাপাশি আরও 4টি দাবি রয়েছে। তারা বলেছেন যে সারা দেশে চিকিৎসা সেবা সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এবং তারা বারবারই বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা এইভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন, ক্লাস, পরীক্ষা বন্ধ রাখবেন এবং চিকিৎসা সেবাও তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তো এই বিষয়ে আরও খবর জানতে আমরা চলে যাব বগুড়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। সারা দেশের মতো বগুড়াতেও আজকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি পালন করছেন। এর পাশাপাশি কিন্তু মেডিকেল কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই মেডিকেলের যে পাঠ্য কার্যক্রম সেখানে কিন্তু শাটডাউনের ঘোষণা দিয়েছেন। মূলত আজকে ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের যে শাটডাউন কর্মসূচি, এর আওতায় আজকে মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিচালক রয়েছেন তার বরাবর তারা আজকে স্মারকলিপি প্রদান করবেন তাদের 5 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে। পাশাপাশি কিন্তু তারা সিভিল সার্জনের কাছেও কিন্তু একটি স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন। এছাড়াও আজকে হাইকোর্টের যে রিট রয়েছে সেই রিটের রায়ের পরে কিন্তু তাদের যেই কর্মসূচি সেটি কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলে ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে হাইকোর্টের রায়ে যদি আসলে তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু কঠোরতর করবেন। এর মূলত ইন্টার্ন চিকিৎসকরা যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন তাদের 5 দফা যে দাবি, এই দাবির মধ্যে ও BDS এবং MBBS ছাড়া কিন্তু অন্য কেউ তাদের যেই চিকিৎসক অর্থাৎ ডাক্তার পদবি সেটি কিন্তু ব্যবহার করতে পারবে না। পাশাপাশি যে 10,000 শূন্য পদ রয়েছে আসলে চিকিৎসকদের দ্রুত সময়ের মধ্যে সেগুলো ও সরকারিভাবে নিয়োগ দিয়ে পূরণের দাবি তারা জানিয়েছেন। এবং প্রতি বছর যে বিশাল সংখ্যক MBBS এবং BDS এর শিক্ষার্থী বের হয়ে থাকে পড়াশোনা শেষ করে, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবেই নিয়োগ প্রক্রিয়া, একটি বিশেষ নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে আসা হয়, এমনটি দাবি কিন্তু তারা করছেন। এবং এই যে কর্মবিরতি বা শাটডাউনের ফলে কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যার আশপাশের জেলাগুলো থেকে সাধারণ মানুষরা কিন্তু কয়েক হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এই হাসপাতালের যেই বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষরা ভোগান্তিতে পড়ছেন এবং চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।
একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তার সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, তার আগে ছিলাম রাজশাহীতে। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং আমরা স্বাধীনতার সমস্ত প্রশ্নে যেন কোনো আপোষ না করি। আজকে এই হোক আমাদের এখানে প্রতিজ্ঞা। আমরা আজকে আবারও তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং অনুরোধ করব, আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পরিজনদের যেন যথার্থভাবে তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ করেন এবং জনগণকে একটা ধারণা দেন যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে। সকলকে আমি আন্তরিকভাবে আবারও তাদের পরিবার পরিজনকে আমি আন্তরিকভাবে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য প্রদান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প ম্যাকোর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের যুদ্ধ বন্ধের ওয়াশিংটন প্যারিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাকো বলেন, ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথা জানান তিনি। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা। Une paix solide, durable, négociée, signée par l'Ukraine. Qu'il y a une paix solide, durable, négociée, signée par l'Ukraine. এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। 16 বছরেও জট খোলেনি পিলখানা হত্যার। দেশি বিদেশি ষড়যন্ত্রেও মেলেনি উত্তর। জড়িতদের বিচারের অপেক্ষা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুলের রিভিউ আবেদনের শুনানি আজ। আওয়ামী লীগ আমলের রায় ছিল প্রহসন, বলছে জামাত। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আর নেই। বাসায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। তারেক রহমান এবং মির্জা ফখরুলের শোক। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।